ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপ উইথ মি। প্রেপ উইথ মিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রেপ উইথ মি এর যে 1200+ সদস্য রয়েছে তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। তোমাদের সাহায্য ছাড়া, তোমাদের হেল্প ছাড়া, তোমাদের সাপোর্ট ছাড়া আমাদের কখনোই এতটা পথ চলা হয়ে উঠতো না। এবং এটা একটা ওয়ান স্টপ সলিউশন। তোমরা সবসময় জানো সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য একটা ওয়ান স্টপ সলিউশন হয়ে উঠেছে সবসময় এই প্রেপ উইথ মি বা প্রেপ উইথ মি ফাউন্ডেশন। তো আমাদের কাজই হচ্ছে তোমাদেরকে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড বিভিন্ন বিষয়ে নলেজেবল রাখা এবং বিভিন্ন পরীক্ষার হেল্প করা। তো আমাদের এখন যে পেড ইন্টারভিউ গাইডেন্স ব্যাচ চলছে, এটা তার ব্যাচ 3 তোমরা জানো। তো ব্যাচ 3 এর ক্লাস আমাদের শুরু হয়েছে 25শে জানুয়ারি এবং এর ক্লাস শেষ হবে হচ্ছে 28 ফেব্রুয়ারিতে এটা শেষ হবে। এটা হচ্ছে ব্যাচ 3 চলছে। তো ব্যাচ 3তে অনেকেই এখনও অ্যাডমিশন নিচ্ছে, এখনও অ্যাডমিশন চলছে এটার এগেনস্টে। তো সেক্ষেত্রে 550 টাকা হচ্ছে মিনিমাম ফি, যেটা ইন্টারভিউর জন্য জেনারেলি দিতে হয়, বা এটাই হচ্ছে কোর্স ফি হিসাবে রাখি আমরা। সেখানে তুমি মক ইন্টারভিউ দিতে পারবে একটা। এছাড়া তুমি আমাদের ব্যাচ 1, 2 এবং 3 এর যে প্রি রেকর্ডেড ভিডিও রয়েছে, যেগুলো আমরা ক্লাস করেছি, সেই রেকর্ডেড ভিডিওগুলো সেখানে তোমরা দেখতে পাবে। এছাড়া আরেকটা জিনিস হবে, যেটা হচ্ছে যে আমরা উইকলি 2টো করে বা 3টে করে আমরা ক্লাস করে থাকি উইকলি। তো সেই ক্লাসগুলো তোমরা কিন্তু করতে পারবে। তো এই রিসেন্টলি আমাদের কালকেই একটা ক্লাস হয়েছে, এরকম ক্লাস চলছিল, তার ভিতরেই একটা ক্লাস আমাদের চলছে, যেগুলো তার ভিতরে 15ই ফেব্রুয়ারি একটা আমাদের ক্লাস হয়েছে। তারই কিছু গ্লিজিমস আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এবং তারই কিছু রেকর্ডেড ভিডিওর পার্ট আমি তোমাদের জন্য রাখবো, যেখানে ডিসকাস করা হয়েছে রিগার্ডিং লেটেস্ট যে কোশ্চেনগুলো ইন্টারভিউতে করছে এবং কী ধরনের প্রশ্ন করছে। এছাড়া হচ্ছে যে আমরা বোর্ড 2তে কিছু, বোর্ড 1 বোর্ড 2 দুটোর পার্টেরই আমরা করেছি বা বলেছি। আর এটা ফেজ 5-এর ক্ষেত্রে, ফেজ 5-এর কথা আমি বলছি। এছাড়া হচ্ছে আমরা সয়েলের সিয়ার স্ট্রেংথ রিলেটেড কিছু পড়াশুনো করেছি এবং সেখান থেকে কী প্রশ্ন আসতে পারে, কোন কোন সূত্রগুলো লিখতে দিতে পারে, সেই সম্পর্কিত একটা বেসিক আলোচনা আমি তোমাদের সাথে এখানে করেছি। সেটারই কিছু গ্লিজিমস আমি তোমাদেরকে দেবো। পুরো ভিডিওটা এখানে নেই। পুরো ভিডিওটা দেখতে গেলে তোমাদেরকে আসতে হবে কোথায়? তোমাদেরকে আসতে হবে আমাদের টিচমিন্ট অ্যাপে, এবং টিচমিন্ট অ্যাপের লিঙ্ক তোমাদেরকে নিতে হবে এবং তারপর তোমরা সেখানে রেকর্ডেড ভিডিওগুলো দেখতে পাবে। তো তার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে কোথায়? 8345024034 নাম্বারে তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে এবং এই নাম্বারে তোমরা কল, হোয়াটসঅ্যাপ আর মেসেজের মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া আমাদের একটা এই যেই ব্যাচ চলছে, স্টেট লেভেল এক্সাম গাইড ব্যাচ চলছে, যেখানে আমরা অলরেডি ট্রান্সপোর্টেশনটা শেষ করে ফেলেছি এবং ট্রান্সপোর্টেশন শেষ হয়ে গেছে। আর যেটা আমাদের ছিল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কিন্তু অলরেডি আমাদের প্রায় শেষ বা শেষের কাছাকাছি যে আমরা পৌঁছে গেছি। অর্থাৎ অলরেডি 1 নম্বর সাবজেক্ট শেষ, 2 নম্বর সাবজেক্ট প্রায় শেষের কাছাকাছি। তো এইগুলোর চলছে, এগুলোতেও তোমরা জয়েন হতে পারো। প্রথম 20 জনের জন্য এটা ছিল হচ্ছে 5000 টাকা, প্রথম 20 জনের জন্য 5000 টাকার ইয়ারলি, তো সেটার ব্যবস্থা রয়েছে। এছাড়া পরের জনদের জন্য, 20 জনের পরে যারা রয়েছে তাদের জন্য 6000 টাকা ইয়ারলি ফিস কোর্স কিন্তু রয়েছে। এখানে এই এবং যেই দুটোর হিসাবেই তোমাদেরকে পড়ানো হবে, ডেডিকেটেডলি দুটোর হিসাবেই তোমাদেরকে কিন্তু আইডিয়া দেওয়া হবে। একদম বেসিক লেভেল থেকে একদম টপ লেভেল পর্যন্ত তোমাদের সমস্ত রকম আইডিয়া, সমস্ত রকম পড়াশুনো তোমাদেরকে এখানে করানো হবে। উইথ নোটস, তোমাদেরকে হ্যান্ড রিটেন নোটস তোমাদেরকে দেওয়া হবে, যেটা দেখে তোমরা পড়তে পারবে। এছাড়া এমসিকিউ প্র্যাকটিস রয়েছে, তাছাড়া রয়েছে তোমাদের কিছু টেস্টেরও ব্যবস্থা নেওয়া হবে, যে টেস্টগুলো তোমাদের এখানে নেওয়া হবে।
তো এই হচ্ছে টোটাল ব্যাপার। আর তোমরা ভিডিওটা রয়েছে তোমাদের জন্য, তো তোমরা যদি এই ব্যাচেও জয়েন হতে চাও তাহলেও আমাকে কন্ট্যাক্ট করতে পারো। যদি তোমরা ডাইরেক্টলি পেড ইন্টারভিউ ব্যাচে জয়েন হতে চাও সেটাতেও তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট করার জন্য তোমাদেরকে আসতে হবে কোথায়, 8345024034 নাম্বারে। আর বাকি ভিডিওটা তোমরা দেখে নাও, যে ভিডিওটা তোমাদের জন্য রইলো। থ্যাংক ইউ। শুরু করে দিই, বেশি দেরি করে লাভ নেই। রেকর্ডিং স্টার্ট। হোয়াইট বোর্ড এসে গেছে। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস আমরা শুরু করব। তো ফিফথ ফেজের ইন্টারভিউ শুরু হয়ে গেছে, তোমরা সেটা জানো। এবং একদিন আমাদের অলরেডি ক্লাস বলছি, আমাদের একদিন আমাদের ইন্টারভিউ হয়েও গেছে, একদিন ডে 1 হয়ে গেছে। তো আবার মনে হয় 17 তারিখে নেক্সট ইন্টারভিউ রয়েছে, 17th ফেব্রুয়ারিতে নেক্সট ইন্টারভিউ রয়েছে। প্রথম দিনে 5 জন মতো ছিল টোটাল স্টুডেন্ট আমাদের। তার ভিতরে একজনের একটু ইন্টারভিউটা খারাপ হয়েছে। যাই হোক, একটা ছোট্ট অ্যাডভাইস, আবার তোমাদেরকে একটা সাজেশন, যে যেটুকু প্রশ্ন করবে সেটুকুরই অ্যান্সার দেবে। যেটুকু প্রশ্ন করবেন ওনারা সেটুকুরই অ্যান্সার দেবে, তার এক্সট্রা অ্যান্সার দেবে না। নইলে কিন্তু প্রবলেম হতে পারে। একদম পয়েন্ট পয়েন্ট অ্যান্সার, একদম টু দি পয়েন্ট যাকে বলে, টু দি পয়েন্ট অ্যান্সার করবে। যাকে প্রশ্নটা করেছিল লাস্ট যেদিনে আমাদের ইন্টারভিউ ছিল, প্রশ্নটা ওকে করেছিল যে যে তুমি কি ট্রায়াক্সিয়াল টেস্ট দেখেছো? তুমি কি ট্রায়াক্সিয়াল টেস্ট দেখেছো? এই প্রশ্নটার অ্যান্সার কি হতে পারে? চেষ্টা করো সকলে, এই প্রশ্নটার অ্যান্সার কি হতে পারে? কি হলো, আমার কথা কি কানে পৌঁছেছে না? হ্যাঁ হ্যাঁ, সুরজিৎ বলো। দেখিনি স্যার। কি হতে পারে অ্যান্সার, কি হতে পারে? হয় দেখেছি, দেখিনি স্যার। আর হতে পারে দেখেনি, তাই তো? হুম। এর বেশি অ্যান্সার হওয়ার উচিত নয়, এর না বেশি স্যার। অ্যান্সার হওয়া উচিত নয়। ওখানে তোমরা কেউ এর বেশি অ্যান্সার করতে যাবে না। যদি যেটা হয়েছে আর কি নেক্সট লাস্ট দিনে, এবারে ওকে প্রশ্নটা করেছে, ওকে প্রশ্নটা আরেকটু ঘুরিয়ে করেছে, তুমি কলেজে কলেজে ট্রায়াক্সিয়াল টেস্ট দেখেছো কি দেখোনি? তো ও অ্যান্সার করেছে, না কলেজে দেখিনি, তবে স্যার আমি করেছি নিজে। কোথায়? আমি আমার এক ল্যাবে আমি কাজ করতাম, সেখানে আমি করেছি। ট্রায়াক্সিয়াল টেস্ট বিভিন্ন রকম ভাবে করা যায়। ট্রায়াক্সিয়াল টেস্ট 3 রকমের হয়। ট্রায়াক্সিয়াল টেস্টের জন্য একটা রবার মেমব্রেন থাকে, সেখানে আমাদেরকে ডেভিয়েটার স্ট্রেস দিতে হয় বলে এগিয়ে গেছে। এতটা এগিয়ে যাওয়ার কোনো দরকার নেই। যেটুকু টু দি পয়েন্ট প্রশ্নের অ্যান্সার চেয়েছে, শুধু সর্বার্থ বলছে, আমার কথা শোনা যাচ্ছে না? বাকিরা শুনতে পাচ্ছে তো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। বাকিরা শুনতে পাচ্ছে? দেখে নাও ভাই, একবার দেখে নাও, তুমি শুনতে পাচ্ছ না কেন? দেখে নাও যে কি অসুবিধা আছে। কি মঙ্গলও শোনা যাচ্ছে না নাকি? কথা শোনা যাচ্ছে না? বাকিরা স্যার, তো শুনতে শোনাচ্ছে। পাচ্ছে। শুনতে পাওয়া আচ্ছা যাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে, যারা শুনতে পাচ্ছ না তারা একবার তাদের নেটওয়ার্ক কানেক্টিভিটি চেক করে নাও। তো প্রশ্ন হতে পারে দেখেছি বা দেখিনি, এটার বেশি আর যাবে না। তো সেখানে যখন ফার্দার সে অ্যান্সার করে এবং এগিয়ে যায়, তখন তাকে বলে যে তোমাকে যেটুকু প্রশ্নের অ্যান্সার করতে বলেছি সেটুকু দাও। এরকম বলার পরে তার সাথে একটু কথা কাটাকাটি হয়। কথা হওয়ার পরে তাকে বলে যে তোমার তো, তুমি প্রাইভেট কলেজ থেকে পড়েছো, ইগোতে নিয়ে নিয়েছে। তুমি প্রাইভেট কলেজ থেকে পড়েছো, তুমি তো কিছুই জানো না, ক্লাস করোনি, চলে এসছো, যেরকম বলে আর কি। তো এগুলো খুব স্বাভাবিক ব্যাপার, এগুলো খুব বলে থাকে এগুলো। এগুলো আমরা ফেস করি যতদিন না পর্যন্ত পিএসসির প্যানেলে ওই বয়স্ক মানুষরা সরে নতুন একদম ইয়ং জেনারেশন বা মিডিয়াম জেনারেশনের মানুষজন আসবে, ততদিন পর্যন্ত এই কথাগুলো কিন্তু শুনতে হবে। এই জিনিসটাই কিন্তু একটা ধারাবাহিকতায় চলে যাচ্ছে। তো সেটা কিন্তু তোমাদেরকে শুনতে হবে। তারপর তাকে খুব বেশি একটা টেকনিক্যাল প্রশ্ন করেনি, 2-4টা টেকনিক্যাল প্রশ্ন করেছে, কিছু নন টেক প্রশ্ন করেছে রিগার্ডিং পার্সোনাল, যে কি করো, কেন করো, কি রেসপন্সিবিলিটি, এরকম ধরনের কথাবার্তা বলে উইদিন 7 to 8 মিনিটস কিন্তু তাকে ইন্টারভিউ থেকে বেরিয়ে করে দিয়েছে। তো স্বাভাবিকভাবেই তোমাদের কাছে যত টাইম থাকবে
যতটা তোমাকে টাইম ওরা দেবে, যদি তোমাকে 7 মিনিট দেয়, সেটা থেকে বেশি ভালো হবে যদি তোমাকে ওরা 15 মিনিট সময় দেয়। যত বেশি তোমাকে ওরা টাইম দেবে, তত বেশি তোমার কাছে সুযোগ থাকবে যে তুমি ওদের কাছে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারো। সো এই কথাটা কিন্তু একটু মাথায় রেখে চলবে। তাই কোনো রকম ভাবে ওদের সাথে তর্কে জড়াবে না, বা এরকম কোনো অ্যান্সার, অহেতুক অ্যান্সার দিতে যাবে না, বা আমি প্রচুর জানি এরকম ভাবে কিন্তু ওখানে দেখাতে যাবে না। উল্টে বরঞ্চ তোমার যদি মনে হয় যে কোনো একটা প্রশ্নের অ্যান্সার করতে যেয়ে পরে তুমি প্রবলেমে পড়তে পারো, দুটো তিনটে এর থেকে প্রশ্ন এমন আসতে পারে যেগুলোর ফার্দার তুমি অ্যান্সার জানো না বা প্রবলেমে পড়বে, প্লিজ ইগনোর দ্য কোশ্চেন। ওখানে বলে বেরিয়ে যাও যে স্যার এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না। ট্রিকি প্রশ্ন থেকে দূরে সরে এসো, ট্রিকি প্রশ্ন একটু দূরে সরে যাও। চলো আজকে এটুকু অ্যাডভাইস রইলো তোমাদেরকে। আশা স্যার করি এটা তোমাদের বোর্ড ওয়ানে সামনে না বোর্ড টু জিজ্ঞেস এটা করুন। যেটা ঘটেছে সেটা বোর্ড 2 তে ঘটেছে। এটা বোর্ড 1-এ ঘটেনি, এটা বোর্ড 2 এর ঘটনা, এটা এসসি স্যারের প্যানেলের ঘটনা, এসসি স্যারের স্যার আমার প্যানেলের আমার ঘটনা। 17 তারিখে আছে বোর্ড ওয়ান, একটু বোর্ড ওয়ানের কি কি কোশ্চেন ধরেছে একটু স্যার বলে দিবেন, মানে এটা আজকে কি কি প্রশ্ন আলোচনা। ধরেছে সে তো বলে দিয়েছি, কি কি প্রশ্ন ধরেছে তা তো আমি অলরেডি বলেছি। আর স্যার যে ওটা সমস্ত প্রশ্ন ধরেছে সেগুলো রিলেটেড অলরেডি আমরা আলোচনা করেছি, আরো আলোচনা করে দেবো, কোনো চিন্তা নেই। তোমাদের যত প্রশ্ন আমি পেয়েছি যে 5 জনের কাছ থেকে, প্রত্যেকটা প্রশ্নেরই একবার রিপিটেশন আমি করব, করে দিচ্ছি, এখনই করে দিচ্ছি। তোমাদের যখন এত চিন্তা হচ্ছে আমি এখনই করে দিচ্ছি। প্রথমে আগে বলে দিই, সেটা হচ্ছে যে বোর্ড 1 কিন্তু বেশিরভাগটাই যাচ্ছে এক্সপিরিয়েন্স রিলেটেড। প্রায় 80 to 90% প্রশ্ন কিন্তু তার এক্সপিরিয়েন্স রিলেটেড আসছে, রিগার্ডিং টেকনিক্যাল কোশ্চেন, নন টেকনিক্যাল নয়। আবার ওরকম ভেবো না যে নন টেকনিক্যাল প্রশ্ন স্যার এক্সপিরিয়েন্স থেকে করছে, এরকম না। টেকনিক্যাল প্রশ্নের প্রায় 80 থেকে 90% প্রশ্ন কিন্তু আসছে হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে। তো তার ভিতরে বোর্ড 1-এ একজন যে ছিল তারই প্রশ্ন ছিল যে আহ, তাকে প্রশ্ন করেছে এটা যে তার আর্টওয়ার্ক রিলেটেড কাজকর্ম নিয়ে ছিল, আর্টওয়ার্ক রিলেটেড সে কাজ করেছে। তো তাকে প্রশ্ন করেছিল যে কোন একটা আর্টওয়ার্কের ক্ষেত্রে প্রি লেভেল অ্যান্ড পোস্ট লেভেল নেওয়া হয়, এগুলো কেন নেওয়া হয়। 2 নাম্বার প্রশ্ন করেছিল ডেড ম্যান কি, ডেড ম্যান, ধর বাবা বানানটাও ভুল হয়ে যায়, ডেড ম্যান কি। আচ্ছা আরেকটা কি প্রশ্ন, আরেকটা ছিল মনে হয় টেল এ টেল, এরকম বলে কিছু একটা ব্যাপার ছিল। আচ্ছা আরেকটা প্রশ্ন ছিল হচ্ছে রিগার্ডিং আচ্ছা এগুলো 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 একটু আলোচনা করে নি, তারপরে প্রশ্নতে যাব। বলো এগুলো, বলো অ্যান্সার করো। বোর্ড 1-এ কে বলছিলে যে, বলো এগুলো কি, বলো অ্যান্সার করো, হাত তোলো। কে বলছিলে বোর্ড 1-এর কথা? স্যার প্রি লেভেল আর পোস্ট লেভেলটা নেওয়া হয় সে ভলিউম ডিটারমাইন করার জন্য কতটা ভলিউম লাগবে, সেটা কতটা লেগেছে সেটা। আর আর ডেডম্যান হচ্ছে স্যার আমার যেটা আমার মানে যে লেভেলটা পর্যন্ত আমার কাজটা হয়েছে সেটা একটা মিডিলে ওই মানে কোনো পুকুর বা অন্য কিছু কাটা হলে সেটা রেখে দেওয়া হয় যাতে আমার হাইটটা মেজারমেন্ট করা যায় এতটা। ডেডম্যান আর আর ওই টেল একই স্যার জিনিস। ঠিক ঠিক ঠিক, একদমই ঠিক। যে না স্যার স্যার একটা ম্যাক্সিমাম রোড ট্রাফিক ভলিউমটাই তো ক্যাপাসিটি। ম্যাক্সিমাম নাম্বার অফ ট্রাফিক ভলিউম যেটা অ্যাকোমোডেট করতে পারবে সেটা ট্রাফিক ক্যাপাসিটি। তাহলে আবার কি আছে, অত চাপ নেওয়ার কি আছে, ঠিক আছে। আর এইটা লাস্টে যেটা বলা উচিত সেটা হচ্ছে ইউটিলিটি ফ্যাক্টর। ইউটিলিটি ফ্যাক্টর, ইউটিলিটি ফ্যাক্টর অবশ্যই একটা ম্যাটার। এছাড়া হচ্ছে হাই ফ্লাড লেভেল, হাই ফ্লাড লেভেল। এছাড়া আর কি হতে পারে, আশেপাশে টপোগ্রাফিক্যাল ম্যাপে যদি কোনো স্ট্র্যাটেজিক পয়েন্ট থাকে, দ্যাট শুড বি কানেক্টেড। হ্যাঁ বলো, আর কি, কে কি বলছো বলো। আবার কে কি বলছিলে গো, বলতে যে থেমে গেলে, তো অত বলছিলে অত। সে ওটাই বলছিলাম, হাই ফ্লার লেভেলটা দেখবো, যেমন হাই ফ্লার লেভেল থেকে 1 মিটার উঁচুতে রাখা হয় মানে মিনিমাম ওই রোডটা, ওটাই। ঠিক আর ঠিক হচ্ছে স্যার, আর আমার সয়েলটা অ্যাভেলেবিলিটি দেখতে হবে ওখান থেকে, সয়েল মানে যে রোডটা করব সেটা
তার লোকালি অ্যাভেলেবেল। হ্যাঁ, জিওমেট্রিক ডিজাইন যখন আমরা করব, ওখানে জিওমেট্রিক ডিজাইন করতে গেলে আমাকে দেখতে হবে, দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে গ্রেডিয়েন্টটাকে লক্ষ্য রাখতে হবে, আরেকটা কি লক্ষ্য রাখতে হবে, ক্রস স্লোপটাকে লক্ষ্য রাখতে হবে। যখনই আমি দুটো জিনিসকে দেখবো তখনই আমি বুঝতে পারবো যে সেই জায়গাতে আমাকে ফিলিং করতে হবে নাকি সেই জায়গাতে আমাকে কাটিং করতে হবে। জেনারেলি ধরা হয়ে থাকে সব থেকে অপটিমাম পজিশন হচ্ছে যেখানে কাটিংও হবে এবং ফিলিংও হবে, সেটাকেই বলা হয়ে থাকে অপটিমাম হিসাবে ধরা হয়ে থাকে। চলো, এগুলো ঠিক আছে, তোমরা এগুলো পাচ্ছ, এগুলো নিয়ে পরে বিশাল কঠিন কিছু নেই। আচ্ছা, এর পরে একটা প্রশ্ন দিয়েছে, এটা কে বলবে ভাই আমাকে বলো। সেটা হচ্ছে প্রক্টর টেস্ট। প্রক্টর টেস্ট কিভাবে হয় পুরোটা জানতে চেয়েছে, এবং আরো একটা জিনিস জানতে চেয়েছে যেটা আমি তোমাদেরকে আগেও বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে হেভি প্রক্টর টেস্ট বা হেভি কম্প্যাকশন যাকে বলে আর কি, আরেকটা বলে লাইট কম্প্যাকশন। এই দুটোকে আমি মানে আলাদা যে করলাম বা পার্থক্য করলাম, এদের ইউটিলাইজেশন কোথায় হয় বলো। যারা রোডের কাজ করো, যারা সয়েল নিয়ে কাজ করছো, তাদের কাছে কিন্তু এই প্রশ্নগুলো আসা প্রচন্ড কমন, ভেরি কমন প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো আমি কিন্তু করিয়ে দিয়েছি। বলো সুরজিৎ, বলো দেখি সুরজিৎ, তারপরে সুমন্তরটা শুনবো। স্যার প্রোক্টেক্টর টেস্ট আমার করা হয় স্যার, আমার অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট এবং ম্যাক্সিমাম ডাইডেন্টিটা ডিটারমাইন করার জন্য। এটাতে আমার দুরকম ভাবে করা যায়, লাইট কম্প্যাকশন টেস্ট আর হচ্ছে হেভি কম্প্যাকশন টেস্ট। দুটোর আলাদা আলাদা কোড আছে, আর একটা হচ্ছে IS 2720। প্রসেস বলো ওইসব আবার দেখতে পাচ্ছ, তোমাকে আমি প্রশ্ন করেছি প্রসেস, তুমি আইএস কোড শোনাচ্ছ, আবার ঝামেলায় পড়বে ভাই। যেটুকু বলছি সেটুকু বলো না। লাইট কম্প্যাকশন টেস্টের ইউটিলিটি হচ্ছে আমার এটা স্টেট আমার হচ্ছে না ভিলেজ না, রোডে। টেস্ট প্রসিডিওর বলো আগে, টেস্ট প্রসিডিওর বলো, তুমি আবার কোশ্চেন স্কিপ করে যাচ্ছ। আচ্ছা, প্রক্টর টেস্টটা করা হয় স্যার আমার দুটো ভাবে করা যায়। দুটো মানে আমার মোল থাকে, একটা হচ্ছে 2250-এর মোল থাকে এবং একটা 1000 সিসির মোল থাকে। এই 1000 সিসির মোলটা আমি ইউজ করব যখন আমার 4.75 লেস দেন 20% রিটার্ন করবে, তখন হচ্ছে আমি 1000 সিসির মোলটা ইউজ করব। আবার যখন 20%-এর বেশি রিটার্ন করবে তখন আমার 2250 সিসির মোলটা ইউজ করব। আর আমার 1000 সিসি আমার যে লাইট কম্প্যাকশন টেস্টে আমার 3টা লেয়ারে করা হয়। আমার হচ্ছে ব্লো গুলো আমার 3টা লেয়ার করা হয়, আর হচ্ছে 31 সেন্টিমিটার ট্রিপল থাকে এবং 25টা ব্লো দিয়ে করা হয়। আর না, এটাতে স্যার এটা 5টা। আমরা করব কিভাবে? জল মেশাবো না? তুমি এগুলো বলবে না? মানে সয়েল প্রিপারেশন কি করে করব, সয়েল প্রিপারেশনটা তোমাকে তো এগুলো বলতে হবে, তুমি রিটেন করে পরে এগিয়ে চলে যাচ্ছ। সয়েলটাকে প্রথমে আমার 4% ওয়াটার অ্যাড করে পর আমি সয়েলটাকে আমি প্রিপেয়ার করব। সয়েলটা প্রিপেয়ার করে স্যার মোল্ডের মধ্যে ফিল আপ করবো 3টা লেয়ারে। যদি লাইট কম্প্যাকশন হয় 3টা লেয়ারে ফিল আপ করবো এবং 25টা ব্লো দিয়ে এবং 31 সেন্টিমিটার ফ্রিফল দিয়ে। তারপরে তার তো সেখান থেকে তার ওয়েটটা করব, মানে নেট ওয়েটটা বার করব এবং নেট ওয়েটটা বার করে পর আমার আর ভলিউমটা জানি স্যার, আমি ভলিউমটা পেয়ে যাওয়ার পর আমার নেট ওয়েট বার করার পর আমার আমার বাল্ক ডেন্সিটা পাবো সেখান থেকে, এবং যে সয়েলটা নিয়েছি সেই সয়েলটার মিডিল পোর্শন থেকে আমি ওয়াটার কন্টেন্টটা চেক করব ওভেন ডাই মেথডের সাহায্যে। এবং সেখান থেকে ওভেন ডাই মেথডের সাহায্যে ওয়াটার কন্টেন্টটা চেক করলে স্যার আমি আমার ডাই ডেন্সিটিটা বেরিয়ে যাবে। ডাই ডেন্সিটিটা স্যার সূত্রটা হচ্ছে স্যার আমার বাল্ক ডেন্সিটি ডিভাইডেড বাই 1+W। সেখান থেকে আমি ডাই ডেন্সিটিটা বার করে নিতে পারবো। এমনি করে স্যার ওয়াটারটা আমি বাড়ি বাড়ি যাবো, তারপরে চেক করবো আমার ডাই ডেন্সিটির কি পার্থক্য হচ্ছে। এমনি করে আমি তার এবং ময়েশ্চার কন্টেন্টটাও পাবো স্যার। সেইখান থেকে একটা গ্রাফ প্লট করতে হবে। তারপরে গ্রাফ প্লট করে আমি দেখবো স্যার কোন ওয়াটার কন্টেন্টে আমার ম্যাক্সিমাম ডাই ডেন্সিটিটা আসছে স্যার, ওটা স্যার আমার বার করা হয় স্যার। আচ্ছা, মানে গ্রাফ প্লট করে আমরা দেখবো যে কোনটা ওয়েট অফ অপটিমাম আর কোনটা হচ্ছে ড্রাই অফ অপটিমাম, তাই তো? আমার স্যার মানে ম্যাক্সিমাম ডাই ডেন্সিটিটা কত ওয়াটার কন্টেন্টে আসছে সেটাই আমার অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট এবং ম্যাক্সিমাম ডাই ডেন্সিটি। আচ্ছা, ঠিক 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 আছে। কেউ কিছু অ্যাড করবে? কেউ অ্যাড করবে এই প্রসেসটাতে কিছু? কোনো অ্যাড করবে না, তাই তো? আচ্ছা বলো, এবারে বলো, এবারে ইউটিলিটি গুলো বলো। হেভি কম্প্যাকশনের ইউটিলিটি কোথায় আর লাইট কম্প্যাকশনের ইউটিলিটি কোথায় বলো। স্যার হেভি কম্প্যাকশন টেস্টটা করা হয় স্যার ভিলেজ রোড, আমার এই রোডে করা হয়।
এই হেভি কম্প্যাকশনটা স্যার, সরি স্যার, এনএইচ আর স্টেট হাইওয়েতে করা হয়, আর হচ্ছে লাইট কম্প্যাকশনটা আমার স্যার ভিলেজ রোডে করা হয় স্যার, মানে লো ভলিউম রোডে স্যার। ঠিক ঠিক, লো ভলিউম রোডের জন্য আমরা করব হচ্ছে লাইট কম্প্যাকশন or building construction, for building construction, normal building construction, for normal building construction. হেভি কম্প্যাকশন কোথায় করব? এনএইচ, এসএইচ, এমডিআর or building with machineries, বা যেখানে কি রয়েছে, হাই লাইভ লোড আসার চান্সেস রয়েছে, সেখানে আমরা করব হেভি কম্প্যাকশন। হেভি কম্প্যাকশন কার্ভ কোনটা হবে, এটা না এটা? এক না দুই? একটা স্যার। একটা স্যার। একটা। তাহলে এক্ষেত্রে কি হবে, এমডিডিটাও বাড়বে আর ওএমসিটা কমবে। কমবে। ঠিক ঠিক। আচ্ছা, নেক্সট প্রশ্ন। আচ্ছা, মর্থের একটা স্পেসিফিকেশন নিয়ে ফোন বলেছে। যাই হোক, তোমাদের তো মর্থ তোমরা অলরেডি অনেক কিছুই জানো, বেশি ঘাঁটলে তোমাদের তো মনে হয় আবার কাদা হবে। একটা ছোট্ট প্রশ্ন করেছিল, সেটা হচ্ছে সাবগ্রেড আর এমব্যাকমেন্ট, এটা মর্থের কত নাম্বার স্পেসিফিকেশনে রয়েছে? জিএসবি মর্থের কত নাম্বার স্পেসিফিকেশনে রয়েছে? কি হলো সর্বার্থ, পড়াশোনা করছো না? এগুলো বলো। বলছি তো স্যার, বলো, সাবগ্রেড জলদি করে বলো। সেকশন 300 স্যার, আর জিএসবি সেকশন 400 শিওর ভুল বলছো না তো? স্যার। আচ্ছা, আরেকটা আমাকে অ্যান্সার করো। আমি এটা বলেছি, সিল কোট বা কোটিং রিলেটেড, এটা কোথায় রয়েছে? কোটিং রিলেটেড কোথায় রয়েছে? মনে নেই নাকি? আগের দিনই তো বলে দিলাম। কোথায় রয়েছে? 411 স্যার। 411? হ্যাঁ স্যার, সিল ভুল কোডটা বলছো না তো? 411 411 না 511? 411 511 আরে প্রাইম কোড রয়েছে 502-তে। হ্যাঁ, তাহলে সিল কোড কখনো ওরকম হয়? ট্যাগ কোড রয়েছে 5। ওই যে স্যার 11 নম্বর প্রশ্নটা যেটা হ্যাঁ, বলো বলো বলো। মানে আর্থকোয়েক এবং উইন্ড লোড দুটোকে একসাথে কনসিডার করা হয় না, এই কারণেই যে দুটো একসাথে আসার চান্সেস কম, এবং আমি যদি দুটোকে একসাথে কনসিডার করি তাহলে সেক্ষেত্রে স্ট্রাকচারটা Uneconomic হয়ে ইকোনমিক্যাল যাবে। থাকবে না, আনইকোনমিক্যাল হয়ে যাবে। ঠিক ঠিক, জানো, তোমরা জানো এগুলো খুবই সহজ সহজ প্রশ্ন, এগুলো কঠিন কোনো প্রশ্ন নয়, খুবই সহজ সহজ প্রশ্ন। এবারে ওকে প্রশ্ন করেছে, আরেকজনকে যে ছিল তাকে প্রশ্ন করেছে যে কি বলে, দুজনই ছিল তো বোর্ড ওয়ানে, দুজনের কথাই বলছি। আরেকজনকে যেটা বলছে তাকে বলেছে যে তুমি রিইনফোর্সমেন্ট দেখেছো? আচ্ছা, স্টিল আর রিইনফোর্সমেন্টের ভিতর পার্থক্য কি বলো দেখি। বাকিরা অ্যান্সার করো, এতজন আজকে প্রচুর ছেলেপুলে রয়েছে, অ্যান্সার করো রে ভাই। বলো, স্টিল আর রিইনফোর্সমেন্টের ভিতর পার্থক্য কি বলো। একটা কিউব দিচ্ছি, কিউব, সে কিউবটার একটা আইসোমেট্রিক ভিউ আমাকে এঁকে দেখাও। তো ও আমার বলেছে ওখানে ডাইরেক্টলি যে স্যার দেখুন, আমার এ সম্পর্কে খুব একটা বেশি আইডিয়া নেই, আমি তাই এসব কিছু করতে পারবো না, সরি স্যার বলে এখান থেকে পালিয়ে গেছে। বুঝতে পেরেছো? এই জায়গাটা থেকে ও ঢুকেইনি ভিতরে, নইলে কিন্তু মেবি হয়তো ওকে কিন্তু খুব বেশি প্রবলেম ফেস করতে হতো রিগার্ডিং আইসোমেট্রিক ভিউ অ্যান্ড অল। তো যাদেরই বিটেক রয়েছে, যারা তোমরা বিটেক রয়েছো, তাদেরকে যদি কোনোভাবে এই প্রশ্নটা করে তারা প্রবলেমে পড়তে পারো। তাই কিন্তু সেই জায়গাটাকে একটু রেডি করে যেও, যে হোয়াট ইজ আইসোমেট্রিক ভিউ, কি করে একটা আইসোমেট্রিক ভিউ ছবি আঁকা হয়, সেটা কিন্তু একটু তোমরা দেখে নিও কোন একটা জায়গা থেকে। চলো, আজকে যে জায়গাটা তোমাদেরকে পড়াবো একটু বা ডিস্টার্ব যে করছে। বলো।
স্যার এটা 18 নম্বর না যে প্রশ্নের দেখে একটু কিভাবে উত্তরটা বুঝবো, একটু এটা দিলে কিভাবে বেটার বুঝবো? হতো স্যার। দেখে কি করে বুঝবো? কি কি আহ, দুজন 18 বললে, নম্বর স্যার দুটো কথা ওভারলেপ করে গেল। স্যার 18 নম্বর প্রশ্ন যে স্যার আন্ডার এনফোর্সমেন্ট আর ওভার এনফোর্সমেন্ট স্যার দেখে কিভাবে বুঝবো স্যার, সেটা একটু যদি বলে দিতেন স্যার। জানা না স্যার। আচ্ছা আচ্ছা, আরেকজন কে কি বলছিল, ইন্দ্রাণী মনে হয় না, কিছু কেউ স্যার একজন আমি বলছিল এটাই কিছু। বলছিলাম, এটাই বলছিলাম। আচ্ছা আচ্ছা, কি করে স্যার আমি কি একটু করে চেষ্টা বুঝবে করবো। এবার? হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করো, চেষ্টা করার জন্যই তো জীবন, বলো। স্যার জেনারেলি মানে ওভার রেনফোর্স স্ট্রাকচারে হচ্ছে সাডেন ফেলিওর আসার চান্সেসটা বেশি আর কি। মানে সেটা দেখে বুঝতে হ্যাঁ, পারবো ক্র্যাক একদমই তাই তো। ওখানে ও যে অ্যান্সারটা করেছে, আই থিঙ্ক এই অ্যান্সারটাতে ওরা স্যাটিসফাইড। সেটা হচ্ছে যে যে বিমটা আমার রয়েছে, ধরে নাও আমি একটা বিম সেকশনের উপর করছি, সে বিমটার উপর আমি কি করব, স্ট্রেস দেব, লোড দেব। লোড দিলে পরে যদি বিমটা সাডেন ফেলিওর হয়ে বিমটা ভেঙে পড়ে গেল, এবং দেখা গেল যে রিইনফোর্সমেন্ট তখনও রয়েছে, নিচের কংক্রিট গুলো ভেঙে ভেঙে পড়ে গেছে, তাহলে আমি তাকে কি বুঝবো? সেটা ওভার রিইনফোর্সমেন্ট। এবার দেখা গেল যে বিম আমি ওভার মানে তা বিমে আমি আবার লোডিং দিচ্ছি, এবং বিমটা একটা হিউজ ডিফরমেশন শো করছে, বাট স্টিল বিমটা কিন্তু ভেঙে পড়ছে না বা ভেঙে পড়েনি। তখন তাকে বলা হয়ে থাকে, আমি ধরেই নেব তো সেটা হচ্ছে আন্ডার রিইনফোর্সমেন্টে রয়েছে। আরেকটা জিনিস করে যা বলা যায় বা জানানো যায় তোমাদেরকে, এটা আমি বলে রাখছি জাস্ট ফর ইনফরমেশন। এটা কেউ ইউজ করতে পারো, আবার নাও করতে পারো, ইট ইজ জাস্ট এ সাজেস্টিভ ম্যাটার। আমরা সাইটে একটা হ্যান্ড রুল ফলো করি, সেটা হচ্ছে যে পার এমকিউ কংক্রিটের জন্য বিমের ক্ষেত্রে জেনারেলি আমরা 110 থেকে 120 কেজি স্টিল আছে বলে ধরে নিই। জেনারেলি এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি অ্যাজ এ আন্ডার রিইনফোর্স স্ট্রাকচার হিসেবে আমি ইউজ করছি। তো যদি আমাদের কাছে ড্রয়িং থাকে, আমরা কিন্তু পার এমকিউবে কত স্টিল দেওয়া হয়েছে সেটাও কিন্তু আমরা বের করতে পারবো, ড্রয়িং যদি আমার কাছে অ্যাভেলেবেল থাকে। পারবো তো? সেখান থেকে আমরা পার এমকিউব স্টিল কত দেওয়া রয়েছে সেটাকে দেখে নেব। যদি ভ্যালুটা এই ভ্যালুর থেকে বেশি হয়, তাহলে আমরা সেটাকে ওভার রিইনফোর্স বলে ধরতে পারি অ্যাজ পার সাইট রুল। আর যদি এই ভ্যালুর কাছাকাছি থাকে বা এই ভ্যালুর থেকে ডাউন থাকে, তখন তাকে আমরা আন্ডার রিইনফোর্স স্টিল হিসাবে ক্যালকুলেট করতে পারি, বা আন্ডার রিইনফোর্স সেকশন হিসাবে আমরা একে ধরতে পারি। এটা কিন্তু সাজেস্টিভ তোমাদের জন্য, কারণ এটা কিন্তু সাইট প্র্যাকটিস হিসাবে ইউজ করা হয়। যখন কোনো একটা জায়গাতে মানে ডিজাইনার থাকে না এবং উইদাউট ডিজাইনার আমাদেরকে কোনো স্ট্রাকচার দিতে হয়, সেক্ষেত্রে আমরা বিমের ক্ষেত্রে 1 এমকিউবে 110 থেকে 120 কেজি স্টিল ইউজ করি। কলমের ক্ষেত্রে সেটা আমরা কিন্তু 140 থেকে 150 কেজি স্টিল কিন্তু আমরা ইউজ করে থাকি। এবং যেহেতু স্ল্যাবের একটা সেকশন হিসাবে বিমকে ধরা হয়, বা বিমের একটা পার্ট হিসাবে স্ল্যাবকে ধরা হয়, বা উল্টো ভাইস ভার্সা যদি আমরা বলি, তখন সেক্ষেত্রে কিন্তু স্ল্যাব বিম মিলিয়ে পরে 125 অব্দি আমরা এগোতে পারি, বা 105 অব্দি আমরা কমে সেই জায়গাটায় যেতে পারি। মানে 105 থেকে বা 100 থেকে 125 এর ভিতরে আমরা কিন্তু স্ল্যাব বিম সেকশনকে একসাথে ধরে নিয়ে পরে আমরা অ্যান্সার করতে পারি। বুঝতে পেরেছো আশা করি। এগুলো কিন্তু থাম্ব রুল, কেউ ভাই এগুলো বলবে না যে এগুলো বইয়ে কোথায় রয়েছে, এরকম কোনো ব্যাপার নেই। যেহেতু আমি এমএন দস্তুরে কাজ করেছি, এমএন দস্তুরে 1 বছর কাজ, এই মানে একটা পুরো টেনিওর কাজ করার আমার এক্সপিরিয়েন্স রয়েছে, তো সেখানে কিন্তু এই ধরনের কাজকর্ম হতো বা এরকম একটা আইডিয়া করে নেওয়া হতো। তো সেক্ষেত্রে সেই জিনিসপত্রগুলো সেইভাবে হয়ে থাকে। আমি জাস্ট তোমাদেরকে শেয়ার করছি, এটা আবার কেউ বলো না আবার যেয়ে পরে ইন্টারভিউতে যে স্যার এরকম ভাবে হয়। কারোর যদি নিজের এক্সপিরিয়েন্স রয়েছে তারা বলতে পারো।
কারণ এখান থেকে যদি ফার্দার তোমাকে প্রশ্ন করে সেখানে আটকে গেলে তুমি কিন্তু বেশি এগোতে পারবে না। জাস্ট তোমাদের নলেজের জন্য তোমাদের জানিয়ে রাখলাম। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাই, যে প্রশ্নগুলো কোনো একটা পয়েন্টে যত ধরনের স্ট্রেস কাজ করছে তার রিপ্রেজেন্টেশনটাই হচ্ছে কি স্ট্রেস টেন্সর। লিখে নিও, এগুলো লিখে নিও, যখনই হবে এগুলো লিখে নিও। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে মেজর ও মাইনর প্রিন্সিপাল প্লেন কি? মেজর ও মাইনর প্রিন্সিপাল প্লেন কি? পরের প্রশ্ন, মেজর অ্যান্ড মাইনর প্রিন্সিপাল স্ট্রেস কি? কেউ বলো, কেউ পারবে না বলতে? একজনই হাত তুলেছে, কে? প্রিমাংশু বলো, প্রিমাংশু বলো দেখি, বাকিরা তো কেউ কিছু বলছেন। স্ট্রেস নয়, এটা প্লেন। আমি Sorry. গোছাতে পারিনি স্যার। স্যার আমি বলবো স্যার। বলো স্যার, আমি তো বলতেই বলছি, সকলকে চেষ্টা করতে বলছি, সকলকে, যে যতজন রয়েছে সকলকে চেষ্টা করতে বলছি। এটা হচ্ছে মেজর আর প্রিন্সিপাল, মেজর এবং মাইনর প্রিন্সিপাল প্লেনে আমার শুধুমাত্র নর্মাল স্ট্রেসটা এক করে, এখানে স্যার কোনো রকম শিয়ার স্ট্রেস থাকে না। এটা আবার মোর সার্কেলের সাহায্যে আমি শিয়ার স্ট্রেন্থটা ডিটারমাইন করার জন্য এই দুটো মেজর প্রিন্সিপাল এবং মাইনর প্রিন্সিপালটা লাগে স্যার। গুড 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 গুড। তাহলে যে সমস্ত প্লেনে কি করবে? ম্যাক্সিমাম এবং মিনিমাম নর্মাল স্ট্রেস কাজ করবে এবং কোন রকম কোনো শিয়ার স্ট্রেস থাকবে না, কোন রকম কোনো শিয়ার স্ট্রেস থাকবে না। তাকে কি বলে? মেজর অ্যান্ড মাইনর প্রিন্সিপাল প্লেন, তাকেই বলবো। চলো নেক্সট প্রশ্ন। দেখো, কেউ এগুলো নিয়ে জানেই না। হোয়াট ইজ অ্যাঙ্গেল অফ অবলিকুইটি? সর্বার্থ অ্যান্সার করো এটা। না, এটা সর্বার্থ অ্যান্সার করবে, এটা কেউ বলবে না। অ্যাঙ্গেল অফ অবলিকুইটি কি? সর্বার্থ কোথায় গেলে গো? ও, বলবো স্যার? বলো। চেষ্টা করছি স্যার, অনেকদিন আগে চেষ্টাই তো করতে পড়েছিলাম, বলছি। চেষ্টা মানে করো, চেষ্টা করো। জেনারেলি স্যার আমাদের যে নর্মাল প্লেন আছে তার সঙ্গে যে অ্যাঙ্গেলে আমাদের ওই প্রিন্সিপাল প্লেনটা থাকে সেই অ্যাঙ্গেলটাকেই আমরা জেনারেলি অ্যাঙ্গেল অফ অবলিকুইটি বলে থাকি। প্লেন দিয়ে পরে বলবো নাকি স্ট্রেস দিয়ে পরে বলবো? ঠিক মনে পড়ছে না স্যার। আচ্ছা, দেখি অন্য কেউ বলো। স্যার বলবো? বলো বলো। স্যার আমি এটা বলতে চাই ক্রিটিক্যাল স্যার, প্লেনের উপর নরমাল স্ট্রেস আর এটা এস হচ্ছে শিয়ার স্ট্রেংথ, আর টাউ ম্যাক্স কোনটা হবে? এটা হচ্ছে টাউ ম্যাক্স, আর এটা হচ্ছে এস হচ্ছে শিয়ার স্ট্রেংথ। এই সয়েলটা শিয়ার স্ট্রেংথ হচ্ছে এস। এটাকে আমরা বলতে পারি ম্যাক্সিমাম, তাই এটাকে সিগমা P10 বলতে পারি। এটাকে আমরা বলতে পারি সিগমা P20। এটা মেজর, এটা মাইনর বলতে পারি। যাই হোক, তোমরা না বললেও বলতেই পারি। টাউ ম্যাক্স এর ভ্যালু কত হবে? টাউ ম্যাক্স এর ভ্যালু হবে সিগমা P1 মাইনাস সিগমা P2/2। এবারে বলবে কি করে এলো স্যার? এটা হচ্ছে রেডিয়াস, এটা যদি রেডিয়াস হয়, এটাও রেডিয়াস, তাহলে ভ্যালুটা হবে সিগমা P1 মাইনাস P2/2। এটা হচ্ছে টাউ ম্যাক্স। তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমরা যে শিয়ার স্ট্রেংথ সেটা কিন্তু টাউ ম্যাক্স এর থেকে কম। তাহলে মোর কাকু একটা কথা আমাদেরকে বলে গেছে। মোর কাকু একটা কথা ছোট্ট করে বলেছে, সেটা হচ্ছে যে এ সয়েল ক্যান্ট ফেল হোয়ার দ্য শিয়ার স্ট্রেস ইজ ম্যাক্সিমাম। বলছে ওর ক্ষেত্রেও যেটা বলে গেছে সেটা বলছে যে এমন একটা জায়গাতে শিয়ারটা ফেল করছে যেক্ষেত্রে শিয়ার স্ট্রেসটা ম্যাক্সিমাম নয়, বাট হোয়ার দ্য রেজাল্টেন্ট ফোর্স মেকিং দ্য ম্যাক্সিমাম অ্যাঙ্গেল উইথ নর্মাল। তার মানে কি বলছে? যেখানে এই ভ্যালুটা ফাই আমি পাচ্ছি,
সেই ফাই ভ্যালুটা যেখানে যে কাট করছে সেটাই তার শিয়ার স্ট্রেংথ, এবং শিয়ার স্ট্রেংথে আমার কি হচ্ছে, সয়েলটা ফেল করছে। তাহলে সয়েলটা যে ফেল করবে এরকম নয়, শিয়ার স্ট্রেসে ফেল করবে এরকম নয়, এই সরি ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসে ফেল করবে এরকম নয়। সয়েলটা সেখানেই ফেল করবে যেখানে রেজাল্টেন্ট ফোর্স মেকিং দ্য ম্যাক্সিমাম অ্যাঙ্গেল উইথ নর্মাল, যেখানে রেজাল্টেন্ট ফোর্সটা নর্মাল স্ট্রেসের সাথে ম্যাক্সিমাম অ্যাঙ্গেল করবে, যেখানে বিটা ম্যাক্স হবে সেখানেই কিন্তু ফেলিয়ার হবে। এই কথাটা বলে গেছিল মোর কাকু। মোর কাকু তখন কিন্তু সি ফাই ওয়াটার এসব কিছু ধরেইনি, এই ওয়াটারের কথা এখানে কোনো বলেইনি, এখানে ওয়াটার থাকবে কি থাকবে না, ওয়াটার আছে কি নেই, জলটার ভিতরে এসব নিয়ে কোনো কথা মোর কাকু বলে যায়নি। তাই এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন এখানে আসে বা করে জেনারেলি ধরে থাকে, সেটা হচ্ছে যখন কোনো একটা পার্টিকেলকে আমরা ধরছি, ধরে নাও এটা হচ্ছে, আরে বাবা 1 মিনিট দাঁড়াও, ছবি টবি আঁকতে হবে একটা ভালো করে। এখানে হচ্ছে ধরো এটা হচ্ছে মেজর প্লেন, এটা মেজর প্লেন, হ্যাঁ, এটা সিগমা P1, এটা হচ্ছে মাইনর প্লেন, এটা হচ্ছে সিগমা P2। তো এই সিগমা P1 ও P2 র ভিতর কত ডিগ্রি কোণ রয়েছে বলো তো, অ্যান্সার করো, কত ডিগ্রি রয়েছে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি রয়েছে। এবারে যখন আমরা এখানে গ্রাফে প্লট করছি, সেক্ষেত্রে মেজর প্লেন, এটা মেজর, এটা মাইনর, এর ভিতরে আমরা কত ডিগ্রি কোণ পাচ্ছি? 180। 180 ডিগ্রি। তাহলে কোনো একটা অবজেক্টে বা স্ট্রাকচারাল এলিমেন্টে যদি x ডিগ্রি থাকে, তাহলে সেটা ডিফারেন্সটা কিন্তু মোর সার্কেলে কিন্তু বা মোর সার্কেলে কিন্তু সেটা হয়ে যাবে 2x, এক্সটা কিন্তু হয়ে যাবে 2x। তাহলে এখানে যদি একটা আমি নর্মাল একটা ফেলিয়ার প্লেনের ছবি আঁকি, ধরো এই বরাবর একটা নর্মাল ফেলিয়ার প্লেন রয়েছে যেটা মেজর প্রিন্সিপাল প্লেনের সাথে থিটা সি করছে, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যখন আমি একটা এরকম ছবি আঁকবো, এখানে ধরে নাও এই পয়েন্ট দিয়ে যাবে, তাহলে মেজর প্রিন্সিপালের সাথে এই যে পয়েন্টটা করবে, এই যে কোণটা করবে, এটা কত বলো তো? 2 থিটা সি। গুড, একদম ঠিক, এটা হচ্ছে 2 থিটা সি। এটা আমরা বের করতে পারবো, 2 থিটা সি বের করতে পারবো। এবার ধরে নাও এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি। তাহলে ও এ বি যদি একটা ত্রিভুজ আমি ভাবি, ও এ বি একটা ত্রিভুজ আমি যদি ভাবি, এ ও বি, এই ত্রিভুজটার ক্ষেত্রে একটা কোণ কত? ফাই। একটা কোণ কত? 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি, তাই তো? এটা 90 ডিগ্রি, একটা কোণ ফাই, আরেকটা কোণ কত হবে? 180 মাইনাস 180 মাইনাস 2 থিটা সি, টোটালটা সমান কত হবে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তাহলে আমি এখানে একটা কাজ করতে পারি, 180 গুলোকে কেটে দিতে পারি, তাই তো? তাহলে আমি এখানে বলতে পারি যে থিটা সি ইজ ইকুয়ালস টু 45 ডিগ্রি প্লাস 5/2, বলতে পারি? দেখো তো। হ্যাঁ, বলতে পারি। তাহলে এই ইকুয়েশনটা কিন্তু প্রচুর জায়গায় কাজে লাগে। এটা কিন্তু উইথ মেজর প্লেন, এটা আবার কেউ যে কোনো জায়গায় ইউজ করে ফেলো না রে ভাই, এটা কিন্তু উইথ মেজর প্লেন। এবারে আমাকে বলো এই কোণটা কত হবে উইথ মাইনর প্লেন, কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা সি, তার মানে কত হবে? 45 ডিগ্রি মাইনাস 5/2। এটা কিন্তু মাইনর প্লেন সি, ওখানে কেটে কুটে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে tan 45 ডিগ্রি প্লাস 5/2। এই সূত্রটা কিন্তু প্রচন্ড মারাত্মক সূত্র, এবং এই সূত্রটা প্রচুর জায়গায় প্রশ্ন করে, এই সূত্রটাকে লিখতে দেয়। এবং সিগমা P1 সমান সিগমা P2 tan স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 5/2 প্লাস 2c tan 45 ডিগ্রি প্লাস 5/2, এইটার কিন্তু ডেরিভেশন অনেক জায়গায় জানতে চায়,
এবং এই সূত্রটাকে কাজে লাগিয়ে প্রচুর প্রশ্ন কিন্তু আসে, এটা কিন্তু মাথায় রাখবে, এই সূত্রটাকে কাজে লাগিয়ে প্রচুর প্রশ্ন কিন্তু আসে, এটা তোমাদের পরেও কিন্তু কাজে লেগে যাবে। এরপরে যেটা আমরা চলে যাব একদম তাড়াতাড়ি একটা জায়গাতে যাব, সেটা হচ্ছে হোয়াট ইজ স্ট্রেস পাথ। তাহলে যে পাথে সয়েলের লোডিং হিস্ট্রি জানতে পারা যায়, যে পাথে সয়েলের লোডিং হিস্ট্রি জানতে পারা যায় তাকে আমরা জেনারেলি বলে থাকি স্ট্রেস পাথ। এই স্ট্রেস পাথের উপর ডিপেন্ড করে পরে আমরা বলতে পারি, এই স্ট্রেস পাথের উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি যে মোর সার্কেল কিরকম হবে কিরকম হবে না। একটা সূত্র আমি তোমাদেরকে লিখিয়েছিলাম একটু আগে, এর আগেই লিখলাম, সিগমা P1 প্লাস সিগমা P2 ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন ফাই প্লাস সি কস থিটা। একটু আগে এর আগেই প্রশ্নটা লিখলাম, সেটা হচ্ছে সিগমা P1 মাইনাস সিগমা P2 বাই 2, একটু আগে এখানেই লিখলাম, এই যে এখানে লিখলাম, এটা এই পয়েন্টটাকে আমি এখানে তুলে ধরলাম। এবারে ধরে নিচ্ছি এটাকে আমি বলবো হচ্ছে কিউ, এটাকে আমি বলবো কিউ, আর এটাকে আমি বলবো হচ্ছে স্যার পি। তাহলে আমি বলতে পারি অর কিউ ইজ ইকুয়ালস টু, সরি উল্টো লিখলাম উল্টো লিখলাম, এটাকে ধরবো আমি পি আর এটাকে ধরবো আমি কিউ। তাহলে লিখতে পারি কিউ ইকুয়ালস টু পি সাইন থিটা বা পি সাইন ফাই প্লাস সি কস ফাই। এবারে কিউটাকে আমরা ধরবো জেনারেলি ওয়াই এক্সিস হিসাবে, পিটাকে আমি ধরবো নর্মাল স্ট্রেস হিসাবে অ্যাজ এ এক্স এক্সিস। এবারে তুমি আমাকে বলো, প্রশ্ন করছি তোমাকে, যদি এরকম বলে যে 1 নাম্বার কেস সিগমা P1 ইকুয়ালস টু সিগমা P2, তাহলে মোর সার্কেলটা কেমন হবে? এটা দিয়ে মোর সার্কেল আঁকবো আমি, হ্যাঁ, সিগমা P1 সমান সিগমা P2, মোর সার্কেল কেমন হবে? কারো মাথায় কিছু আসছে? ডট হবে, ডট। ডট হবে, কেন হবে ডট? কেন ডট হবে? কেন ডট হবে বলো ভাই, তোমরা কেউ কনসেপ্ট নিতে চাও না। যদি সিগমা 1 আর হ্যাঁ, তো কিউটা জিরো হবে, সেটা বলো, কিউটা জিরো হবে স্যার। তাহলে কিউ যদি জিরো হয়, কিউ যদি জিরো হয় তাহলে ওয়াই এক্সিস এর ভ্যালু কি হবে? ওয়াই এক্সিস এর ভ্যালু সবসময় কি হবে? জিরো। ওয়াই এক্সিস এর ভ্যালু সবসময় জিরো হবে। তাহলে যদি আমি একটা ছবি আঁকতে যাই, একটা মোর সার্কেল আঁকতে যাই যেখানে ওয়াই এক্সিস নেই, তাহলে সবসময় এটা কি হবে? পয়েন্ট হবে। এক্স এক্সিস রয়েছে যার, নেগেটিভও হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, তাহলে কি হবে? এটা হচ্ছে পয়েন্ট মোর সার্কেল হবে। বলো কার কার এখানটা বুঝতে অসুবিধা হলো, বলো শুনি একটু, এই জিনিসটা বুঝতে কার কার অসুবিধা হলো বলো। কারো অসুবিধা হলো না? অর্ধেক ছেলে তো ক্লাস ছেড়ে পালিয়ে গেছে। কার অসুবিধা হলো বলো গো? না সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পারলো একটু হ্যাঁ বলো। স্ট্রেস পাথ জিনিসটা কি, মানে কি এই ইকুয়েশনটাকে স্ট্রেস পাথ বলা হয়? না, একদমই না। স্ট্রেস পাথ হচ্ছে যে পাথটা শো করে যে সয়েলের লোডিং হিস্ট্রি কেমন ছিল, ওটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ঠিক ওটাকে এখন ভাবতে হবে না, ওটা এখন ভাবতে হবে না। ঠিক এটা আছে। নিয়ে কোনো অসুবিধা আছে? পয়েন্ট মোর সার্কেল নিয়ে না। অসুবিধা আছে? না। নেই, তাই তো? আচ্ছা, যদি এরকম হয় সিগমা P1 ইজ কনস্ট্যান্ট আর সিগমা P2 ইজ ডিক্রিজিং, এবং শর্ট টার্ম লোডিং এর ক্ষেত্রে আমার এই আনড্রেন শিয়ার স্ট্রেংথ আমার দরকার হবে, আর ড্রেন শিয়ার স্ট্রেংথ দরকার হবে কোথায়? ক্লেতে দরকার হবে ফর লং টার্ম লোডিং, আর স্যান্ডে এটা দরকার হবে দুটো কারণেই, শর্টের জন্যও হবে আর লং এর জন্যও হবে। শর্ট টার্ম হোক আর লং টার্ম হোক, জল এখান থেকে আমার বেরিয়ে যাবেই স্যান্ডে। তো এটা একটু মনে রাখবে, এগুলো কিন্তু প্রশ্ন করছে, এগুলোর অ্যান্সার যাতে তোমরা করতে পারো সেদিকে একটু কিন্তু খেয়াল রেখো। আচ্ছা, এরপর আসছে আমাদের আরেকটা জায়গা, সেটা হচ্ছে যে
কনফাইন্ড ব্যাপারটা। তো কনফাইন্ড আর আনকনফাইন্ড এই ব্যাপারটার স্যার কি, এটা একটা তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে স্যার হঠাৎ করে কোন একটা জিনিসকে আমি বলছি কনফাইন্ড, কোন একটা জিনিসকে বলছি আমি আনকনফাইন্ড, তো এই ব্যাপারটা কি? তো বলো, তোমরা যদি কেউ একটু আইডিয়াটা দিতে পারো আমাকে একটু বলো। ড্রেন আনড্রেন তো আমি বললাম, কনফাইন আনকনফাইন্ড একটু বলো। স্যার জেনারেলি যেটা ক্লেই সয়েল হয় সেটাতে উইদাউট কনফাইনমেন্ট সেটা স্টেবল থাকতে পারে, আর যেটা আমার স্যান্ডি সয়েল আছে সেটাকে আমাকে কনফাইন করতে হবে, না হলে সেটা স্টেবিলিটি সম্ভব না। ঠিক 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 ঠিক। তার মানে হচ্ছে কোন একটা বস্তুকে যদি আমি এমন ভাবে স্ট্রেসটা দিই যাতে সে তার নিজের আকারে বা শেপে একই জায়গাতে থেকে সেটাকে রেজিস্ট করতে পারে, তখন সেটাকে আমি বলছি কনফাইন্ড। আর যখন সেটাকে আমি খুলে পরে করছি এবং সে নিজের নিজের শেপটাকে রাখতে পারছে, তখন সেটাকে আমি বলছি কি আনকনফাইন্ড। যেমন হচ্ছে ক্লের ক্ষেত্রে করা যায়, স্যান্ডের ক্ষেত্রে এটা করা যাবে না। স্যান্ডের ক্ষেত্রে সবসময় আমাকে কি করতে হবে, কনফাইন্ড এর ক্ষেত্রেই কাজটা করতে হবে। তো এবার এখানে একটা টেস্ট সম্পর্কে আমরা জানবো, যেটার নাম হচ্ছে বক্স সিয়ার টেস্ট। বক্স সিয়ার টেস্ট, বক্সড সিয়ার টেস্ট, এটাকে আরেকটা নাম দেয়, সেটা হচ্ছে ডাইরেক্ট সিয়ার টেস্ট। আচ্ছা, ডাইরেক্ট সিয়ার টেস্ট কোথায় করব, কোন সয়েলের জন্য করব, এই প্রশ্নটা করেছে এই রিসেন্টলি এই প্রশ্নটা করেছে, বলো। স্যার এটা স্যান্ডি সয়েল এবং কোর্স গ্রেন সয়েলে আমরা করি এটা। স্যান্ডি সয়েলে বা কোর্স গ্রেন সয়েলে, বা আমরা বলতে পারি যে কোহেশনলেস সয়েলে। কোর্স গ্রেন এসব বলো না, বলবে কোহেশনলেস সয়েলে আমরা এটা করতে পারি। কোহেশনলেস সয়েলে এটা আমরা, বা সেল প্রেসার স্টেজ বলে এটাকে, সেল প্রেসার স্টেজ বলে এটাকে। আরেকটা হয় যেটাকে আমরা বলি ডেভিয়েটার ডিভিয়েটার স্টেজ বা সিয়ার স্টেজ। আচ্ছা, প্রথম স্টেজটাতে কি করা হয়, প্রথম স্টেজটাতে কনফাইনিং প্রেসার দেওয়া হয়ে থাকে। কনফাইনিং প্রেসার দেওয়া হয়, আমি পরের পাতায় ছবিটা এঁকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কি করা হয়, এই মালটাকে পুরো একদম চারদিক দিয়ে সমান স্ট্রেস দেওয়া হয়, চারদিক দিয়ে সমান স্ট্রেস দেওয়া হয়। এটাকে আমরা বলে থাকি হচ্ছে কনফাইনিং প্রেসার, যেটাকে ধরতে পারি আমরা অ্যাজ এ সিগমা 3, সিগমা 3, সিগমা 3। পুরোটাকে একই প্রেসার দেওয়া হয়ে থাকে। এবং ভালভ ক্লোজ যদি আমি রাখি, কোন একটা এখানে একটা ভালভ দেয়া থাকে নিচে, যেটা দিয়ে ড্রেনেজ হয়, সেই ড্রেনেজ ভালভটা যদি আমি ক্লোজ রাখি, ক্লোজ করে দিই, তাহলে কি হবে, এটা হবে, ক্লোজ রাখলে কি হবে, আনকনসলিডেটেড, আনকনসলিডেটেড হবে। কি হবে, আনকনসলিডেটেড হবে। জলটা ভিতরে রয়ে যাবে, তাহলে কনসলিডেট হতে পারবে, পারবে না। যদি এটা হচ্ছে, যদি ভালভটা আমার ক্লোজ থাকে, ড্রেনেজ ভালভ ক্লোজ থাকে। যদি ড্রেনেজ ভালভ ওপেন থাকে, তখন সেখানে কি হবে, কনসিলি কনসিল কনসলিডেটেড কনসলিডেটেড হবে। কনসলিডেটেড হবে, ওপেন থাকলে জলটা বেরিয়ে যাবে, জলটা বেরিয়ে গেলে পরে আনকনসলিডেটেড হবে, এই সরি কনসলিডেটেড হবে। তাহলে আনকনসলিডেটেড এবং কনসলিডেটেড সেটা আমরা ঠিক করি কোথায়, কনফাইনিং প্রেসার স্টেজে বা সেল প্রেসার স্টেজে। সেকেন্ড স্টেজ যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ডেভিয়েটার স্টেজ, অর্থাৎ সিগমা 3 সাথে আমরা সিগমা 3 যেরকম দিচ্ছিলাম, সিগমা 3 সাথে আমাদের কিন্তু এক্সট্রা লোড দেওয়া হয়, যেটাকে আমরা বলি ডেভিয়েটার স্ট্রেস, সিগমা ডি। এই স্ট্রেসটা ততক্ষণ পর্যন্ত দেওয়া হয় যতক্ষণ না পর্যন্ত আমাদের মেটেরিয়ালটা বা সয়েল স্যাম্পেলটা সিআরএ ফেল করে যাচ্ছে, সিআরএ ফেল করছে, সিআরএ ফেল করছে, ততক্ষণ পর্যন্ত এই ডেভিয়েটার স্ট্রেস দেওয়া হয়ে থাকে। এবার যদি কনফাইনিং অবস্থাতে থাকে, তখন তাকে আমরা বলি কনফাইনিং কম্প্রেসিভ স্ট্রেন্থ। এটার থেকে যদি উল্টোটা আমরা বলতে পারি, ড্রেন আনড্রেন, এই দুটোও আমরা এখান থেকে বের করতে পারি। এবারে টোটাল তাহলে আমরা দেখতে পাচ্ছি চারটা ফেজ দেখতে পাচ্ছি, চারটা ফেজ। কিরকম চারটা ফেজ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কনসলিডেটেড, একটা দেখতে পাচ্ছি আনকনসলিডেটেড। এই ফেজ গুলো কখন দেখা যাচ্ছে, ফেজ 1-এ দেখা যাচ্ছে।
আর সেকেন্ডে যখন আমরা ডেভিয়েটার টেস্ট দিচ্ছি, যদি আমার ওপেন থাকে তখন সেখানে হচ্ছে কি ড্রেন টেস্ট, যদি ওপেন না থাকে তখন তাকে আমরা বলছি কি আনড্রেন টেস্ট। এবারে এখানে কি কটা কম্বিনেশন হতে পারে? এখানে এখানে 4টা কম্বিনেশন হতে পারে, 4 টাইপ অফ কম্বিনেশন হতে পারে। কি হতে পারে? সিডি হতে পারে, সি ইউ হতে পারে, ইউ ইউ হতে পারে, ইউ ডি হতে পারে, তাই তো? 4 ধরনের এক্সিয়াল টেস্ট দেখতে পাওয়া যায়, ট্রায়াক্সিয়াল টেস্ট দেখতে পাওয়া যায়, 4 ধরনের ট্রায়াক্সিয়াল টেস্ট দেখতে পাওয়া যায়। তার ভিতরে ইউডি টেস্টটাকে দেখতে পাওয়া যায় না। কেন দেখতে পাওয়া যায় না? আনকনসোলিডেটেড ড্রেন টেস্ট দেখতে পাওয়া যায় না কেন? কে বলবে? কে বলবে গো? হ্যালো বলো। স্যার, বলছি প্রথমে জলটা বের করে দিয়ে তারপরে আবার ড্রেনটা কি করে করবো, সেই জন্য ওটা দেখতে ভাষা যাবে। ঠিক আছে, সে ঠিক আছে, ক্ষেত্রে আমাকে এটা করতে হবে। ইউ টেস্টের ক্ষেত্রে কি রয়েছে? যেখানে দুটো ক্ষেত্রে আমরা কি করছি, জল বেরোনো বন্ধ করে দিচ্ছি। আমরা না জল প্রথমে বেরোতে দিচ্ছি, না সেকেন্ড স্টেজে বেরোতে দিচ্ছি। তাহলে এই টেস্টটা সব থেকে তাড়াতাড়ি হবে, 5 থেকে 15 মিনিটের ভিতর হয়ে যাবে। এবং এই টেস্টটা কোথায় দেখা যাবে? ক্লেই সয়েলে দেখা যাবে, কারণ ক্লেই সয়েলে জল কি হয়, এনট্র্যাপড হয়ে থাকে। তাহলে ক্লেই সয়েলে শর্ট টার্মের জন্য আমাকে এটা দেখতে হবে, শর্ট টার্ম লোডিং এর জন্য আমাদেরকে দেখতে হবে। এবারে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এত কিছু বলার পরে যে একটা ড্যাম রয়েছে, তার ভিতরের কোটটা ক্লে সয়েল দিয়ে তৈরি করেছি, তাহলে আমি সেখানে তার টেস্টিং এর জন্য কোন টেস্টটা করব? বলো বলো, আজকে এখানেই শেষ, বলো। ড্রেন টেস্ট করবো স্যার। কোনটা কোনটা? কনসোলিডেটেড ড্রেন মনে হচ্ছে প্রথম একটা। হ্যাঁ, সিডি টেস্ট যেটা। হ্যাঁ, না না, স্পিডি টেস্ট কোথায়? স্পিডি টেস্ট সিডি? সিডি বললাম। সিডি সিডি কনসোলিডেটেড ড্রেন টেস্ট। হ্যাঁ, সেটা কি স্পিডি টেস্ট নয় তো? স্পিডি না না, স্পিডি নয় স্যার, সিডি বলছি। সিডি ও বলা সিডি হয়েছে। সিডি, ও সরি, আমিও কানে কম শুনতে পাচ্ছি। হ্যাঁ, সিডি টেস্টই হবে, ঠিকই বলেছো। লং টার্মের জন্য কোন একটা ড্যামের কোরে যে ক্লে থাকে তাকে চেক করার জন্য আমরা জেনারেলি সিডি টেস্ট করব। ঠিকই বলেছো। আর কোনো একটা ধরো হচ্ছে বিল্ডিং উঠবে, ক্লে আছে, তার উপর একটা ফাউন্ডেশন করে আমি দেখবো, সেক্ষেত্রে কোন টেস্ট করব? ওটার ক্ষেত্রে স্যার ওই আনকনসোলিডেটেড আনড্রেন করবো। একদম ঠিক। আচ্ছা, কোনো একটা ক্ষেত্রে আমি একটা রয়েছে, তোমার কি বলে, আর্দেন ড্যাম বানাচ্ছি, আর্দেন ড্যাম, এবং আর্দেন ড্যামের আমি যে ভিতরের সয়েলটা সেটাকে আমি দেখতে চাইছি যে তার শিয়ার স্ট্রেংথ কিরকম রয়েছে, সেটার জন্য কোনটা করব? কনসোলিডেটেড আনড্রেন যেটা। হ্যাঁ, কারণ এখানে কিন্তু সাডেন ওয়াটার ড্রডাউন হতে পারে, মাইন্ড ইট, এখানে কিন্তু সাডেন ওয়াটার ড্রডাউন হতে পারে। ঠিক। আবার কোনো ক্ষেত্রে কোনো টিউবওয়েল বা কোনো একটা কুয়ো খুঁড়ছি, তো সেক্ষেত্রেও কিন্তু তার আশেপাশে যদি কোনো স্ট্রাকচার থাকে সেখানেও কিন্তু সাডেন ওয়াটার ড্রডাউন হতে পারে, সেক্ষেত্রে মাথায় রেখে আমাদেরকে সিইউ টেস্ট করে দেখতে হবে। ঠিক আছে, চলো আজকে এতটাই। আশা করি তোমাদের এগুলো বুঝতে অসুবিধা হলো না। বাকি যেটুকু শিয়ার স্ট্রেংথের উপরে যে আর কাজ রয়েছে সেগুলো আমরা কালকে আলোচনা করব। কালকে কিছু আরো নতুন যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে টাইমটা অনেকটাই হয়ে গেল, অনেকের সময় নষ্ট হলো। চলো স্যার, একটা কোশ্চেন ছিল, করবো স্যার এস্টিমেট থেকে। এস্টিমেটের প্রশ্ন এখন না, করো না, 10টা 6 বাজছে, কালকে করো। ঠিক আছে স্যার, ওকে। কালকে আসবে তো? কালকে করো, কালকে রবিবার আছে, কালকে আরামসে করো। স্যার ডিনার করতে লেট হয়ে যাবে। ঠিক আছে ঠিক। না, আজকের ক্লাসটাও অনেকক্ষণ ধরে চললো। ঠিক আছে, চলো, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, গুড নাইট। গুড নাইট। হ্যাঁ স্যার, জিনিসগুলো ক্লিয়ার হলো, বেশ ভালো। এগুলো দরকার তো, যাদের দরকার তারা নিয়ে নাও, যেটুকু জানতে পারছো আর কি। দরকার স্যার।
ঠিক ঠিক আছে। ওকে ওকে